21 যত এগিয়ে আসছে ততই ভোটের টক্কর বাড়ছে। একদিকে তৃণমূল বিজেপি চাপানুতোর তুঙ্গে, বিশেষ করে আজকে জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি, তিনি রাজ্য কর্মসমিতির বৈঠকে বিজেপির নেতৃত্বের কাছে যে বার্তা দিলেন এবং যে ভোটের যে ইস্যু রাখলেন তা একেবারেই দুর্নীতি, জঙ্গলরাজ এইসব তো ছিলই, কিন্তু বড় করে দেখা দিল মুসলিম তোষণ নীতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। হিন্দু বিরোধিতা মুখ্যমন্ত্রীর, এই অভিযোগই করলেন। তার সঙ্গে চলছে বাম কংগ্রেস জোট, আবারও নির্বাচনী জোট। অধীর রঞ্জন চৌধুরী ক্ষমতায় অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে জয়েন করার সঙ্গে সঙ্গেই জোটের বার্তা আবারও তুলে ধরলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন কুণাল ঘোষ, বিজেপির পক্ষ থেকে রয়েছেন প্রণয় রায়, সিপিএম এর থেকে রয়েছেন শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করেন, বারবার অভিযোগ তুলেছে বিজেপি। দলের ভার্চুয়াল বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডার প্রশ্ন, রাম মন্দিরের ভূমি পুজোর দিন কেন রাজ্যে লকডাউন, কেনই বা ঈদের জন্য রাজ্যে লকডাউনের দিন বদল। দেখুন, কোনো রাগঢাক নয়, 21 রাজ্যে ক্ষমতায় আসতে ধর্মীয় মেরুকরণী অস্ত্র গেরুয়া শিবিরের। ভার্চুয়াল সভা থেকে সেই বার্তাই দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 5 तारीख को वेस्ट बंगाल में ममता दीदी ने लॉकडाउन लगा दी, लॉकडाउन कर दिया। करोड़ों की जो इच्छाएं थी उसको कुचलने का काम किया, उसको रोकने का काम किया। और ये अलग बात है कि 31 जुलाई को बकरीद में लॉकडाउन लिफ्ट कर लिया। ये वोट बैंक की पॉलिटिक्स, ये अपीजमेंट की पॉलिटिक्स, ये इस प्रकार की पॉलिटिक्स जिसमें तुष्टीकरण किया जाता हो, वोट बैंक की राजनीति की जाती हो और एंटी हिंदू माइंडसेट खड़ा किया जाता है, यह है ममता दीदी की राजनीति। নাড্ডার অভিযোগ উড়িয়ে দিতে চেয়েছে তৃণমূল। যারা এই কথা বলছেন তোষণের রাজনীতি, তারা রাজনীতি করবার জন্যই রাজনীতি করছে। আমরা তো মানসিকরণের রাজনীতি করছি, মেরুকরণের রাজনীতি তো আমরা করি না। मुद्दा बनाना चाहिए, लोगों को बताना चाहिए कि तुम्हारा हक जो मोदी जी तुमको देते हैं। নাড্ডার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের নামে চালাতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরতে বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি। বুঝিয়ে দিলেন 21 ভোটে মোদি বিজেপির মুখ, সেই সুর দিলীপ ঘোষের গলাতেও। যে বিজেপি শাসিত রাজ্যে কি উন্নয়ন হচ্ছে, তার পশ্চিমবাংলায় কি হচ্ছে, সেই জন্য বিজেপি সে অধিকার নিয়ে মানুষকে দাবি করছে যে আমরা বাংলার হাল ফিরিয়ে দেবো। আমাদের সেই অভিজ্ঞতা আছে, আমরা সেই ধরনের কাজ করে দেখিয়েছি, সেই জন্য বিজেপিকে আপনারা সুযোগ দিন। हर बात पर बोलना হবে না হবে না হবে না, কি হবে না, সব কিছু হবে। গেরুয়া শিবিরের কথাতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও বলে মুখে যে আওয়াজই তুলুক না কেন বিজেপি, 2021 বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণী যে বিজেপির অন্যতম তাস, অন্যতম হাতিয়ার হতে চলেছে, আজ জেপি নাড্ডার বক্তব্য থেকে একেবারে তা স্পষ্ট হয়ে গেল। ক্যামেরায় মানস ঘোষালের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। একদম এখান থেকেই আমি প্রণয়দার কাছে প্রশ্ন রাখব। আমফান দুর্নীতি, সে আমফান দুর্নীতি কয়েকটা জায়গায় হয়েছে, তৃণমূলের দাবি। রেশন বন্টনে দুর্নীতি, তাতে ব্যবস্থা নেওয়া হয়েছে, তৃণমূল বারবার দাবি করেছে। আপনারা ঘুরে ফিরে আর দেখছেন অস্ত্র নেই, সেই মেরুকরণের অস্ত্রই ব্যবহার করছেন। না, আমরা কোথায় ব্যবস্থা করছি? এটা স্বয়ং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমি তো মুসলিম তোষণ করি, 100 বার করব, যে গরু দুধ দেয় তার লাত খাওয়া উচিত। এটা তো প্রকাশ্যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন, আমরা তো সে কথাই বলছি। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। পঞ্জিকা মেনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়। দশমীতে প্রতিমা বিসর্জন হবে, দীর্ঘদিনের ঐতিহ্য। কেন মমতা ব্যানার্জির রাজত্বে দশমীর দিন প্রতিমা বিসর্জন করতে গিয়ে হিন্দুদেরকে কোর্টে যেতে হবে? কেন যেতে হবে? কেন 40 বছর 50 বছর? এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হয়েছে। আমার একটা প্রশ্ন, এর মধ্যে একটু ইন্টারফেয়ার করছি, সেটা হচ্ছে আপনারা 5ই আগস্ট আর 31শে জুলাই নিয়ে বলছেন। 5ই আগস্ট ভূমি পুজো ছিল অযোধ্যা রাম মন্দিরে। সেই দিন লকডাউন না হলে কোটি কোটি হিন্দু কি অযোধ্যায় যেতে পারতেন? আমার প্রশ্ন। অযোধ্যায় যাওয়ার প্রশ্ন নেই, কিন্তু এই কলকাতাতেও তো অনেক রাম মন্দির আছে।
যদি এখানকার ভক্তরা মনে করত যে কলকাতার যে রাম মন্দির আছে সেই রাম মন্দিরে গিয়ে রামের পুজো দেবে, তো তাদেরকে আটকানো হলো কেন? অযোধ্যায় নাই যেতে পারে, কিন্তু আমি যদি গিরিশ পার্কের রাম মন্দিরে যেতে চাই, আমি যদি আমার পাড়ার রাম মন্দিরে যেতে আচ্ছা, চাই, এরকম তো কর্মসূচি মানুষের ছিল তার হিন্দুদের মানে? সেই অধিকার থেকে কেন বঞ্চিত করা এরকম হলো? কর্মসূচি ছিল অযোধ্যা ছাড়াও অন্যান্য রাম মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি ছিল। এটা কর্মসূচি না, এটা তো হিন্দুদের ধার্মিক ব্যাপার, এতে দলীয় কোনো কর্মসূচি নয়। একজন হিন্দু যদি মনে করে আমি রাম মন্দিরে গিয়ে পুজো দেব, এটা তো তাদের ধর্মীয় স্বাধীনতার মধ্যে পড়ে। মমতা ব্যানার্জির প্রশাসন আচ্ছা। কেন সেখানে বাধা দেবে? বেশ, এর মধ্যে এখানেই তো কোনো ধর্মীয় রাজনৈতিক রাজনীতিতে বাধা কর্মসূচি দেওয়ার নেই। অভিযোগ উঠছে। হিন্দুদের কুণালদা, ধর্মীয় স্বাধীনতা এখানে। দুর্গোৎসব, তার আগে পুরোহিতদের কেন দেওয়া হবে না, ইমামদের কেন ভাতা দেওয়া হবে, এখন 5ই আগস্ট আর 31শে জুলাই নিয়ে যুদ্ধ শুরু হলো 21-এর ভোটের আগে। দেখা যাচ্ছে সেটা তো পরিষ্কার কথা হচ্ছে যে ওনাদের কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বক্তব্য নেই, ফলে সেই ঘুরে ফিরে একটা কুৎসিত ধর্মের তাস ওনারা খেলছেন। হিন্দুদের বলতে কি বোঝাতে চাইছেন? হিন্দু মানে কি বিজেপির কেনা নাকি? আরে আমরাও তো জন্মসূত্রে হিন্দু। হিন্দু মানেই বিজেপি। এই ঠিকাদারিটা কে দিয়েছে বিজেপিকে? একটা পশ্চিমবঙ্গের একটা আবার আপনারা গোমাংস খাওয়ার হিন্দু, আপনারা পুজো আপনি যখন কথা বলেছেন, ও প্রণয়দা আপনি কথা বলেছেন, আমি তো কথা বলিনি, আপনারটা তো পুরো শুনেছি। কিন্তু এটা তো বলতে হবে। আপনারা আপনারটা কার্নিভাল পুরো করেন, আমরা দুর্গা পুজো করি, বেশ। এটাই পার্থক্য আপনাদের হিন্দু। দুর্গা পুজোটা তো আমরাও করি, এবং দুর্গা পুজো সবাই মিলে করি। নাচ গান করেন, জলসা করেন, আমরা পুজো করি, এইটাই পার্থক্য আপনাদের সাথে আপনারা আমাদের। এমন রাম মন্দির, এমন পুজো করেন, আপনাদের রামের সীতাকে আত্মহত্যা করে আসতে হয় বিঠুরে। আপনি আর রাম মন্দির পুজোর গল্প করবেন না, সীতাকে আত্মহত্যা করে আসতে হয়। আপনাদের রাম রাজ্যে সীতা বলে কারুর জায়গা নেই। তৃণমূল ফলে কংগ্রেস এই আবার কথা বলতে দেবেন না। প্রণয়দা, হিন্দু যদি আপনি ওই বিরোধী। নাচ গানের কথা আপনি বলেন তাহলে বলছেন বলবো কি? রামনবমী যবে থেকে মানে ব্যাপকভাবে শুরু হয়েছে এখানে, সেখানেও অয়ন, ডিজে প্রচুর অয়ন, বাজে, অয়ন, এটাও ঘটনা। প্রণয়দা আপনার প্রধানমন্ত্রী দপ্তরে খোঁজ নিন, কেন্দ্রীয় যতগুলি এটা আমার স্কিম আছে প্রধানমন্ত্রী। আসছি প্রণয়দা, তার তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিজেদের প্রধানমন্ত্রী বলে করে না। এটা আমাদের প্রধানমন্ত্রী তো। আমি আসছি, তৃণমূল কংগ্রেসের আসছি প্রধানমন্ত্রী প্রণয়দা, না। প্রণয়দা প্লিজ আসছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রী না, আমাদের প্রধানমন্ত্রী এটা। আরে আমি তো সেই কথাটাই বলছি, প্রধানমন্ত্রী দপ্তরে হ্যাঁ। খোঁজ নিন। মানে তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রী না। স্কিমগুলো ফার্স্ট প্রাইজ দিচ্ছে, আপনাদের উন্নয়ন নিয়ে বলার কিছু নেই, সেই জন্য আপনারা ধর্মের মধ্যে যাচ্ছেন। এটা কোনো আরে রাজনীতি হলো? আপনারা ব্যান করলেন কেন? আমি আসছি, দুর্গা প্রতিমা আসছি, বিসর্জন শতরূপের ব্যান কাছে আসছি। করলেন কেন কোনো ব্যান, আপনারা? কোনো কিছু ব্যান করা হয়নি। দুর্গা আরে ব্যান করা হয়নি দুর্গোৎসব তো কি করে করতে করতে দেওয়া হয়? হয়েছে তো। পাড়ার পুজোর করতে কমিটিগুলোকে অর্ডার জিজ্ঞাসা করতে করুন হয়েছে তো। সরকার আমি কি করে শতরূপের বসে কাছে থাকে? আসছি। কিভাবে সত্যি কি কার্নিভাল মনে করতে হয় হয় গিয়ে জিজ্ঞাসা আবারও করুন। সেই দুর্গাপুজো উঠে আসছে ইস্যুতে, আলোচনায়, আবারও সেই ইমাম ভাতা উঠে আসছে। আমি বলছি দুর্গাপুজো কি শুধু বিজেপি করে বা বিজেপি শেখাবে যে আমরা দুর্গাপুজো করব কি করব না, এই রকম একটা প্রশ্ন উঠে আসছে তৃণমূল শিবির থেকে। শুনুন, এই যে প্রণয়দা বলছেন না যে কে গরুর মাংস খাওয়া হিন্দু ইত্যাদি, এবং কে গরুর মাংস খাওয়া হিন্দু আর কে গরুর দুধের থেকে সোনা বার করা হিন্দু, এসব ফালতু তর্ক করার জন্য ভর সন্ধ্যাবেলা এখানে আসেনি। আর এই তর্কগুলো করব বলে রাজনীতিতেও যোগ দিইনি। রাজনীতি করতে এসছিলাম যাতে আমার আশপাশের 5 জন মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে, সেইটাকে নিশ্চিত করার লড়াই করব বলে। এই বিজেপি নামক একটা আপদ পশ্চিমবাংলায় গত কয়েক বছর একটু শক্তিশালী হওয়ার ফলে এই ভাত কাপড়ের লড়াই থেকে সরে এসে প্রাইম টাইমে বসে আমাদেরকে এই সমস্ত বালখিল্যপনা করতে হচ্ছে। দুর্গাপূজা শেখাতে এসছে বিজেপি। নরেন্দ্র মোদীর 14 পুরুষের জন্মের আগে থেকে বাঙালি দুর্গাপুজো করছে। যেদিন পৃথিবীতে নরেন্দ্র মোদীর বংশের কেউ বেঁচে থাকবে না, সেদিনও বাঙালি দুর্গাপুজো করবে। দুর্গাপুজো করার জন্য কোনোদিন বাঙালি হিন্দুর মোদী অমিত শাহকে লাগেনি, আর ঈদ মোহরম পালন করার জন্য বাঙালি মুসলমানের কোনোদিন আসাদুদ্দিন ওয়েসিকে লাগেনি। আমরা এই যে উনি বলছেন না যে মুসলিম তোষণ জেপি নাড্ডা যেটা বলেছেন, এক অর্থে ঠিক বলে, দেখুন এই সমালোচনা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে, আমি তো প্রণয়দার কথাটা উড়িয়ে দিতে পারি না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো কথা বলেছেন প্রেস কনফারেন্সে যে একটা সম্প্রদায়কে চিহ্নিত করে, ওরা দুধ দেওয়া গরু। আমাদের গা শিউরে উঠেছিল এই কথা শুনে, আমরা ঘৃণা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে। কিন্তু এটা ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলমান তোষণের জন্য যেমন কোনো সাধারণ মুসলিমের ভালো হয় না, উনি ইমাম ভাতা দেন, কিন্তু আবার ওনার রাজত্বকালেই আসানসোলের ইমাম সাহেবকে দাঙ্গায় নিয়ে সন্তানকে হারাতে হয়। ওনার সরকারের আমলেই আনএডেড মাদ্রাসা শিক্ষকরা দিনের পর দিন মাইনে পান না। আবার অয়নদা বিজেপির হিন্দু তোষণটাও হিন্দুদের নিয়ে রাজনীতি করেন। কঙ্গনা রানাওয়াতের বেআইনি বাংলা ভেঙে গেলে ওদের মনে হয় যে রাম মন্দিরের ওপর নাকি কি বাবরি সেনার আক্রমণ, না বাবর সেনার আক্রমণ হয়েছে। আর ভারতবর্ষের কোটি কোটি, হ্যাঁ বলেছেন, ওদের নতুন পোস্টার গার্ল, আর ভারতবর্ষের কোটি কোটি হিন্দু পরিযায়ী শ্রমিক
যখন ন্যাশনাল হাইওয়ের ধারে সন্তান প্রসব করেন আর ন্যাশনাল হাইওয়ের ওপর মুখ থুবড়ে মরে পড়ে থাকেন, রেল লাইনে কাটা পড়েন, একবারও বিজেপি নেতাদের চোখ দিয়ে একদম আমি প্রণয়দার কাছে এই প্রশ্নটাই হিন্দু আনবো। পরিযায়ী আজকে শ্রমিকরা বাড়ি জেপি ফিরে নাড্ডা যাবে। যখন বলছেন তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করছে, তা আপনারা কি ভোট ব্যাংকের রাজনীতি করছেন না এই হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বলে? দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দুরা যদি তাদের ধর্মীয় স্বাধীনতা না থাকে আর সেই হিন্দুদের কথা বলা যদি ভোটের রাজনীতি হয়, আমরা 100% ভোটের রাজনীতি করছি এবং ভোটের রাজনীতি করব। তার কারণ আপনি ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি ধর্মীয় স্বাধীনতা না থাকে, যদি এখানে রামনবমীর মিছিল বার করা না যায়, 400 বছরের পুরনো রথযাত্রার যদি রাস্তা বদল করতে হয়, এইটা যদি প্রশাসন জোর করে করে, পুলিশ দিয়ে করে, আর এই কথা বলা যদি ভোটের রাজনীতি হয়, এখানে আমরা তো এখন জমজমাটভাবে রামনবমী হচ্ছে পালন। কথা বলবো। প্রণয়দা, এখানে তো রামনবমী পালন হচ্ছে জমজমাট ভাবে, গণেশ পুজো বেড়ে গেছে ব্যাপকভাবে এবং বলা হয় যে তৃণমূল আপনাদের সঙ্গে পাল্লা দিয়ে এসব করছে। হ্যাঁ, গণেশ পূজা হয়, কিন্তু গণেশ পূজা কলকাতা হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে। কলকাতা হাইকোর্টের পারমিশন নিতে হয়েছে। সব্যসাচী দত্তকে। আপনি মহরমে একজনকে। অস্ত্র নিয়ে সব্যসাচী দত্ত। কথা হলো রামনবমীতে সামান্য পরের পর প্রতিষ্ঠানে পুজো arrest চলছে, করেছে। ধর্মীয় এই ঘটনা উৎসব ঘটেছে। হচ্ছে, ধর্ম আচার পালন হচ্ছে, তার সঙ্গে এই ধর্মীয় রাজনীতির কি সম্পর্ক? আমি এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু বাকিদের সঙ্গেও একমত যে আমরা রুটি কাপড়া और মাকান, সেই রাজনীতিটা, সেই অর্থনীতিটা, আরে সেই নারদা সমাজটা সরকার কোটি কোটি টাকা লুট করলেন বসে। আপনারা রুটি কাপড়ার কথা বলছেন। ভাগ মুকুল ভাগ কে বলেছিল? ভাগ মুকুল ভাগ বলে মুকুলের জুতো পালিশ করছেন কে? সাধারণ ভাগ মুকুল ভাগ কাকে বলেছেন? আপনি ভাগ মুকুল ভাগ কাকে বলেছেন? ভাগ মুকুল ভাগ মুকুল কে ছিল? কাকে নিচ্ছেন আজকে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কাকে নিচ্ছেন? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কাকে নিচ্ছেন? ইস্যুতে বলুন, ইস্যুতে বলুন, ইস্যুতে কথা বলুন, ইস্যুতে কথা বলুন। আমার কোনো আমি অসুবিধা আসছি। নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর মিলে যাচ্ছে আজকে যখন অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে বললেন যে এ রাজ্যে স্বৈরাচারী সরকার চলছে, এ রাজ্যে একেবারে পরিবর্তনের জন্য জোরদার জবরদস্ত জোট গড়তে হবে। হ্যাঁ, আচ্ছা অয়ন, আমি অধীরদার ওই বক্তব্যের প্রশ্নের উত্তর দেব, তার আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা নিয়ে হোক। আপত্তির জায়গাটা কোথায় বলো তো? ভদ্রলোক বললেন হিন্দু বিরোধী, একবারও বললেন না মানুষ বিরোধী। আজকে যদি ওই জেপি নাড্ডা বলতেন যে তৃণমূল সরকার মানুষ বিরোধী সরকার, আমরা সোচ্চারে বলতাম হ্যাঁ, মানুষের কখনো হিন্দু মুসলিম হয় না। আচ্ছা, এইখানে একটা টেকনিক্যাল প্রশ্ন। 5 আগস্ট ভূমি পূজা হয়েছিল। আচ্ছা, ভিত পুজোর শাস্ত্রীয় গুরুত্বটা কোথায়? তুমি বলতে পারবে তোমার ফ্ল্যাটের ভিত পুজো কবে হয়েছিল? উনি বলতে পারবেন দক্ষিণেশ্বরের ভিত পুজো কবে হতো আমরা উদযাপন করি? কেন করি না? কারণ মন্দিরের বা কোনো প্রতিষ্ঠানের পূজা উদযাপন হলে সেটা একটা স্থানিক উদযাপন। একটু আগে উনি বলছিলেন গরু খাওয়া, কিন্তু উনি সংস্কৃতটা জানেন না। গগ্ন শব্দের একটা মানে হচ্ছে অতিথি, এটা পাণিনির ব্যাকরণে আছে, যার মানে হচ্ছে আপনার বাড়িতে যদি সেই লেভেলের অতিথি আসে, আপনার বাড়ির সব থেকে ভালো বাছুরটাকে হত্যা করে খাওয়াতে হয়, একটু পড়াশোনা করতে হয়। এবার সমস্যাটা হচ্ছে যে উনি আজকে একটা খুব দামি দামি কথা বলেছেন, এই বিজেপির ভদ্রলোক এসে উনি এসে বলেছেন যে সভাপতি, সর্বভারতীয় সভাপতি। না, সমস্যাটা কি বলুন তো? উনি হচ্ছেন গিয়ে ডাবল স্ট্যাম্প সভাপতি। আপনি চোখ বন্ধ করে বিজেপির একটা বুথ লেভেলে কথা বলুন, জেপি নাড্ডা না অমিত শাহ কে সভাপতি, আপনি র্যাপিড ফায়ার করুন, চোখ বন্ধ করে বলবেন অমিত শাহ। আচ্ছা, ওই কথাগুলো বাদ দিন, ওটা আমরাও জানি। ওনাকে বসিয়ে রেখেছেন, কি করবেন? ভদ্রলোক মানুষ, রিটায়ারমেন্ট প্ল্যান। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে উনি একটা খুব দামি কথা বলছেন, বিশ্বভারতী। আমার একটা অদ্ভুত জিনিস লাগে, আজকে এই শিক্ষা স্বাস্থ্য নিয়ে যখন কথা হয় না, তখন এই ভদ্রলোক এটা শিক্ষাস্থান হলেই ওনারা একটা না একটা সেক্স র্যাকেট বা একটা কন্ডম খুঁজে পান। এইটা হচ্ছে বিজেপির কালচার। জেএনইউতে গিয়ে জেএনইউকে এরা বলল ভারতবর্ষের শ্রেষ্ঠতম ইনস্টিটিউট, সেখানে ওনার বিজেপির বিধায়করা গিয়ে অন্য জিনিস পাচ্ছে। এইটা হচ্ছে ওদের সমস্যা। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, কারণ এ রাজ্যে জঙ্গলরাজ চলছে, জেপি নাড্ডা বলেছেন, এবং বলেছেন দিল্লিতে বসে আছেন ডেমোক্রেসি চ্যাম্পিয়নরা, অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কটাক্ষ, তারা টু শব্দটি করছেন না, কংগ্রেসকেও আক্রমণ করেছেন। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভোটের টক্করে চলে এলো বিজেপির হিন্দুত্বের তাস এ রাজ্যে। বিশ্বনাথ চক্রবর্তী, এটাই কি একেবারে ভবিতব্য ছিল? এবং যেটা অভিষেক বললেন যে মানুষ বিরোধী বললে মানতাম, হিন্দু বিরোধী বললে মানব না, মানুষ কতটা মানবেন? দেখো, আমরা যেটা খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি, বাম আমলে আজ যাই হোক, সরাসরি কিন্তু রাজনীতি এবং ধর্মের সরাসরি সম্পর্ক সেই অর্থে দেখিনি, স্ট্র্যাটেজিক্যালি সেখানেও ব্যবহার দেখেছি।
কারণ ফারুক আব্দুল্লাহকে সেই সমস্ত কনস্টিটিউয়েন্সিতে ঘোরানো হতো যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, গার্ডেন রিচে বা মালদাতে। কিন্তু এই গত 5-7 বছরে আমি বলতে পারি যে খুল্লা কিন্তু ধর্ম এবং রাজনীতির মধ্যে সম্পর্ক এবং নির্বাচনে সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই নয় যে হঠাৎ করে আজকে বলছে যে জেপি নাড্ডা বা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস বলছে। আমি বলছি লাস্ট যদি 2019-এর নির্বাচনেও তুমি দেখো খুল্লা ধর্ম ব্যবহার হয়েছে, খুল্লা সমস্ত রাজনৈতিক নেতারা দুই দলেরই ব্যবহার করেছে তাদের মতন নিজেদের এলাকাতে। সিএ এনআরসি নিয়ে যখন ইস্যুটা আসলো, সিএ এনআরসির সময় আমরা কি দেখলাম? কার্যত সমাজটা দুটো ভাগে ভাগ হয়েছে হিন্দু মুসলমানের জায়গা থেকে। হয়তো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা সিএ কে সমর্থন করেনি, কিন্তু একটা বড় অংশের হিন্দুরা সমর্থন করেছে, আবার অন্যদিকে 100% মুসলমানরাই এনআরসি কে বিরোধিতা করেছে বা সিএ কে বিরোধিতা করেছে। ফলে সমাজ হঠাৎ করে নয়, লাস্ট কয়েকটা বছর যদি তুমি দেখো তাহলে ধর্মর প্রভাব ক্রমশ আমাদের রাজনীতিতে, আমাদের প্রাত্যহিক জীবনে বাড়ছে। এবং এর কারণগুলো যদি দেখো দুটো শিবিরেই তুমি দেখতে পাবে। ধর্মের যে ব্যবহার, ধরো সিদ্ধার্থ শঙ্কর রায়কে কোনোদিন হিজাব করে যেতে হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিজাব করে যেতে হয়, তাকে প্রতীকী অর্থে অবস্থান নিতে হয় মুসলমানদের সাথে কোনো অনুষ্ঠানে যেতে গেলে। তিনি সাধারণ মানুষ হয়ে যেতে পারেন না। এবং সিপিএম বারবারই বলে যে তৃণমূলের পিঠে চড়েই বিজেপির এই বারবারন্ত সংসার প্রশ্ন। একটা ছোট্ট আমি একটু সামান্য সংশোধনী দেবো বিশ্বনাথ দাকে। আপনি বলছেন গত কয়েক বছর, আমি বলবো না, এর আগেও কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে এই ধর্মের রাজনীতি আনার চেষ্টা করেছে, এমনই উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ফেল করেছে। কবে? 92 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তখনকার উত্তরপ্রদেশের বরখাস্ত হওয়া চিফ মিনিস্টার কল্যাণ সিংকে এনে তৎকালীন এসপ্ল্যানেড ইস্টে বিরাট সভা বিজেপির, তার পরবর্তীকালে ব্রিগেড করেছিল ওরা। 1996-এর ভোটটা সম্পূর্ণ বিজেপি এই দিয়ে করার চেষ্টা করেছিল। তার মানে তো সিপিএম এর কৃতিত্ব। না, আমি খালি আপনাকে একটা কথা আমি অনুরোধ করছি আপনাকে, আপনি এটা যেটা বলেন ফ্যাকচুয়ালি ঠিক, এবং অনেকে আমি আপনার সাথে কিছু সম্মত হয়ে বলছি না, একটা কথা জাস্ট আমি বলছি বিজেপি সেই চেষ্টাটা করতে গেছিল ঠিক, কিন্তু আলটিমেটলি সারা দেশেই কিন্তু বিজেপি একটা কথা বলছি রাখতে পারিনি। কারণ কংগ্রেস এই সম্প্রতি এই কয়েক বছরে জাতীয় রাজনীতিতে যে কোনো কারণে হোক একটু দুর্বল হওয়ায় বিজেপি যে সুযোগটা পেয়েছে, ফলে রাজ্যে রাজ্যে এই রাজনীতিটাকে ওরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সাকসেসফুল হবে। 92 সালে আপনি যেটা বললেন ফ্যাকচুয়ালি ভয়ঙ্কর ভাবে ঠিক, সেই সময় বিজেপি প্রথম নিজের চেষ্টায় একটা এখানে বোধহয় এমএলএ জিতে যান বা ইত্যাদি হয়। 92 সালে বিজেপি এইভাবে তেরে ফুরে উঠেও যেটা করতে পারলো না, 2014 থেকে কেন করতে পারলো সেইটা নিয়ে কিন্তু একটা দরকার আছে আলোচনা, একটু সেটা ভাববেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি তার পাশাপাশি আপনাকে এটাও বলছি কুণাল দা, সুতরাং আপনার কথা থেকে এটা পরিষ্কার যে বিজেপির আজকের এই চরিত্র, আমার খুব ভালো লাগলো আপনি এটা বললেন বলে, এখনকার অনেক তৃণমূল নেতা এটা বলবে না চট করে। বিজেপির আজকে যে চেহারা আমরা দেখছি, তার মানে এই চেহারাটা নতুন নয়, 92-93 থেকেই এই চেহারা আমরা দেখে আসছি। তারপরেও কিন্তু 98-99 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোটটা করেছিলেন এবং দীর্ঘদিন সেই জোট রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভুল করে ফেলেছিলেন, বিজেপিকে না চিনে করে ফেলেছিলেন এমন নয়। এর ব্যাখ্যা আছে সংক্ষেপে, খুব নির্দিষ্ট ব্যাখ্যা আছে। আরেকটা হচ্ছে যে আমি 92-তে বাবরি মসজিদের কথাটা তুলেছিলাম, কিন্তু তার আগে 1988 সালের জুলাই মাসে এই শহীদ মিনার ময়দানে অন্ধ রাজীব গান্ধীর বিরোধিতা থেকে জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী হাতে হাত ধরে সভা করেছিলেন। কংগ্রেসের দুর্বলতা এখন এবং সেই কারণে রাজ্যের ধর্মীয় রাজনীতি করার সুযোগ পাচ্ছে এই রাজ্য পাচ্ছে। দুই বিজেপি ওই সবার পর আমি আসছি আমি তোমার কথাটা বললেন, দেখুন ইনফরমেশনটা মানে একটা মিস ইনফরমেশন পাস হওয়াটা ঠিক না। কুণালদারা জানেন না এমন নয়, ঠিক আছে, কুণালদার কাজ করছেন, আমার সেটাকে রিফিউট করা আমার কাজ, আমি করে নি। আপনি কুণালদা খুব ভালো করে জানেন, জ্যোতি বসুরও সভা ছিল না, অটল বিহারী বাজপেয়ীরও সভা ছিল না, সভাটা যার ছিল তিনি দুজনকে ইনভাইট করেছিলেন, যেমন কুণাল ঘোষ এবং শতরূপ ঘোষ এখন এক টেবিলে বসে আছে। জানার চেষ্টা করব এই রাজ্যের মানুষ কি ধর্মীয় রাজনীতি মানবে? আচ্ছা, ধর্মীয় রাজনীতি মানবে নাকি তাদের বাঙালি সাজাত্যবোধ সেটাকে সুপারসিড করবে সেটা সময় বলবে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটু আগে একটা কথা যেটা কুণালদা বললো, সেটা হচ্ছে যে কংগ্রেস দুর্বল হয়ে গেছে বলে রাজ্যে রাজ্যে বিজেপি এই ধর্মীয় মেরুকরণটা করতে পারছে। সমস্যাটা কি বলতো? সোসাইটি ডিজার্ভস ইটস লিডার।
সমস্যাটা এইখানে যে আজকে যদি আমি আপনি এখানে বসে আমার চাকরি চলে যাচ্ছে বা আমার মানে প্রাথমিক সমস্যাগুলোকে বাদ দিয়ে কে কোথায় কবে ভিত পুজো করতে দেয়নি রিয়া চক্রবর্তীকে নিয়ে আলোচনা করি, তাহলে আমার ভবিতব্যটা এখানে আটকে রয়েছে। 1 নম্বর। 2 নম্বর জায়গাটা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে ধর্মর ভেতর একটু আগে বিশ্বনাথ দা বললো যে আগে কখনো বোধহয় দশমী পরিবর্তিত হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম 2001 সালে একবার বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেসের দশমী নিয়ে একটা কনফ্লিক্ট হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারকে বলতে হয়েছিল যে এই দিনটা করা হবে। সমস্যাটা হচ্ছে আমাদের দেশে পঞ্জিকা বলুন বা এটা একদিন বোধন হয় একদিন উদ্বোধন হয়, সেটা এবারও ছিল 19 সেপ্টেম্বর। এক্স্যাক্টলি বোধন হয়। এই বছর 1 মাস রয়েছে, হচ্ছে 9 মাস। সবকিছুকে গুলিয়ে ফেললে হবে না। ধর্মটা আমার স্যান্ডোগেঞ্জের ভেতরে, আমার ভেতরের পইতে। এই প্রশ্নটা নিয়ে যাব প্রণয়দার কাছে। জঙ্গলরাজ চলছে, গণতন্ত্র বলে কিছু নেই, আজকে এইভাবেও অ্যাটাক করেছেন জেপি নাড্ডা, কিন্তু মানুষ বিরোধী বললেন না কেন? বললেন কেন হিন্দু বিরোধী? আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আরো আক্রমণ করলেন জেপি নাড্ডা, রাজ্যে জঙ্গলরাজ চলছে, গণতন্ত্র বলে কিছু নেই, কেন্দ্রের প্রকল্পকে রাজ্য নিজের বলে চালিয়ে দিচ্ছে। দেখুন, বেজে গেছে 21-এর দামামা, তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সুর সপ্তমে। 100 से ज्यादा कार्यकर्ता मारे गए हैं। ये जंगल राज नहीं तो और क्या है? 100 से ज्यादा कार्यकर्ता। दुख होता है। और ये जो अपने आप को डेमोक्रेसी के चैंपियंस कहते हैं, इनकी आवाज नहीं निकलती इन बातों पर। বিজেপির অস্ত্র আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ, নাড্ডা হাতিয়ার করলেন বিশ্বভারতী কাণ্ডকে। विश्व भारती स्कूल में क्या हो रहा है वहां? रविंद्रनाथ टैगोर जी की भी आत्मा आज रोती होगी। लैंड माफिया और टीएमसी के कार्यकर्ता वहां भू माफिया के साथ मिलकर के राजनीति को चलाने का और चमकाने की कोशिश करते हैं। নাড্ডার অভিযোগ, কেন্দ্রের প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ সরকার নিজেদের নামে চালানোর চেষ্টা করছে। और तो और छोड़िए, प्रधानमंत्री आवास योजना को नाम बदल दिया, बांग्लार आवास योजना बना दी। पैसा मोदी जी दे, केंद्र सरकार दे, लेकिन ठप्पा अपना लगाने की कोशिश। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা তো মানুষীকরণের রাজনীতি করছি, মেরুকরণের রাজনীতি তো আমরা করি না। গণতন্ত্র যা প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত রাজনীতির মধ্যে গণতন্ত্রকে যারা বলছেন গণতন্ত্র নেই, তারাই সংবিধানকে ধ্বংস করছেন, গণতন্ত্রকে শেষ করবার চেষ্টা করছেন। ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক জমি দখলে ততই পারদ চড়ছে। মুখোমুখি সংঘাতে তৃণমূল বিজেপি, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় প্রকল্প বাংলার প্রকল্প হিসেবে চালু করছেন আপনারা, কুণাল দা। উনি বলেছেন ওনার রাজনীতির কথা, উন্নয়নের কোনো কথা বলার জায়গায় উনি নেই। সবচেয়ে বড় কথা, নাড্ডা সাহেব তো নিশ্চিতভাবে সরকারের সঙ্গে তার যোগাযোগ আছে। একটু জিজ্ঞাসা করুন না যে কেন্দ্রীয় কতগুলো স্কিম, যেটা সর্বভারতীয় স্কিম, তার প্রথম পুরস্কারগুলো ওই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কতগুলো স্কিম সর্বভারতীয় ক্ষেত্র তো পরের কথা, তার উপরে আন্তর্জাতিক স্তরে তারা স্বীকৃতি ছিনিয়ে আনছে। ফলে সেই জায়গাগুলোয় নাড্ডা সাহেব হাত দিতে পারছেন না, ফলে এই ধরনের কথা বলছেন। আরে গণতন্ত্রের কথা তো নাড্ডা সাহেবের দলের অর্ধেক লোক বলছিলেন যে আমাদের কমিটিতে নেওয়া হয়নি। গণতন্ত্র লাখ লাখ টাকা খরচা, প্লেন ফেয়ার খরচা করে দিল্লিতে গিয়ে একটা ওই রাজ্য কমিটিতে ঢোকার, ওইখানে গণতন্ত্র নেই বলে তো লড়াই করছিলেন। নিজেদেরটা সেটা অন্যদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, এইখানেই প্রশ্নটা আমি ঘুরিয়ে করেছিলাম তখন, যে উন্নয়নের কথা সেরকম ভাবে বলতে পারছেন না, এখন কেন্দ্রীয় প্রকল্প বাংলার প্রকল্প দ্বিচারিতা হয়ে যাচ্ছেন, আবার পুরস্কার দিচ্ছেন রাজ্য সরকারকে। না, প্রথম তো হচ্ছে গণতন্ত্রের কথায় আসি, যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গে বাক স্বাধীনতা নেই, পশ্চিমবঙ্গে পুলিশি রাজ চলছে, এটা তো কুণাল বাবু বলতেন। এই তো 3 বছর 4 বছর আগে আমরা দেখেছি কুণাল বাবুকে পুলিশ যখন এই কোর্ট থেকে ওই কোর্টে নিয়ে যেত, এই কুণাল বাবু বলছিলেন যে পশ্চিমবঙ্গে পুলিশি রাজ চলছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এখন হয়তো উনি পিকের প্যাকেজে সাইন করেছেন, পিকের প্যাকেজে সাইন করে আমার কোনো অসুবিধা নেই দাদা, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। সেই সময়টা আপনারা বলতেন ভাগ মুকুল ভাগ, পশ্চিমবঙ্গে আপনারা বলতেন ভাগ মুকুল ভাগ। আমার যদি কোনো অভিযোগ থাকে সে তার মধ্যে ছিল মুকুল রায়, আপনারা তার জুতো পালিশ করছেন, জুতো ভাগ মুকুল ভাগ জুতো পালিশ করছেন।
তৃণমূলের ছাঁট মারলের তাদেরকে আপনারা নিয়ে দলে এখন চলতে চাইছেন। এখান থেকে বিরোধীরা অনেকে বলছে যে বিজেপি কি ওয়াশিং মেশিন, বিজেপি কি ওয়াশিং মেশিন, বিজেপি এখন মাল কিনছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। পিকের প্যাকেজের অ্যামাউন্টটা কার পিকে, কার পিকে? আরে না না, কোনো ব্যক্তিগত না। আরে মশাই, আপনাদের হাতে সিবিআই আছে, চেঁচাচ্ছেন কেন? সিবিআই কে বলুন তদন্ত করতে, আসল ইস্যুটাই আসুন। সিবিআই কে বলুন তদন্ত করতে। আমার বিরুদ্ধে যা যা আছে আপনাদের সরকার, যান না সিবিআই কে গিয়ে বলুন, যান মশাই সিবিআই কে গিয়ে বলুন। অন ক্যামেরা আছে, আপনিই তো বলেছেন পুলিশি রাজ চলছে। আরে আমায় শেষ করতে দিন, আপনি তো একা চেঁচিয়েছেন, এটার আমার উত্তর দিয়ে থামাবে জিনিসটা। আচ্ছা আপনি যখন কুণালদাকেই আক্রমণ করলেন, কুণালদার কাছ থেকে উত্তরটা শুনুন প্লিজ। একটা আমি পরিষ্কার বলে দিতে চাই, কারণ নইলে প্রত্যেকটা টক শোতে আসল বিষয় থেকে সরে গিয়ে প্রণয়দা এরকম একটা বালখিল্লার মতো চেঁচাবেন। যে সময়টা আমি বলেছি সেই সময়টার থেকে আজকে মামলা স্তর একেবারে অন্য জায়গায় রয়েছে। আমি কোর্টে যেতে পারছি, বিচারপতির সঙ্গে কথা বলতে পারছি, অনেক ভুল ধারণা কাটছে। এবং আপনাদের যদি জানার দরকার থাকে, মামলার দিন কোর্টে আসুন, দেখতে পাবেন কি হচ্ছে। আর আমার যে সময়টা, যে সাল, যে মাসের আপনি উদাহরণ দিচ্ছেন, সেই সময় আপনারা বলেছেন ভাগ মুকুল ভাগ, এখন তার জুতো পালিশ করছেন। আসল বিষয় আসুন, আসল বিষয় আসুন, অন্য বিষয় আসবেন না। জেপি নাড্ডা যে জঙ্গল রাজের অভিযোগ করলেন, সেখানে বললেন ডেমোক্রেসির চ্যাম্পিয়নরা চুপ, দিল্লিতে যারা বসে আছেন অর্থাৎ সোনিয়া রাহুল, দেখুন 100 से ज्यादा कार्यकर्ता मारे गए हैं। ये जंगल राज नहीं तो और क्या है? 100 से ज्यादा कार्यकर्ता, दुख होता है। और ये जो अपने आप को डेमोक्रेसी के चैंपियंस कहते हैं, इनकी आवाज नहीं निकलती इन बातों पर। 100 से ज्यादा कार्यकर्ता मर गए, जिनकी जीवन लीला समाप्त हो गई। लेकिन ये जो दिल्ली बैठ करके डेमोक्रेसी के चैंपियंस बनते हैं, इनकी आवाज नहीं निकलती है। ये दोहरा चरित्र, ये डुअल आइडेंटिटी, इसके भी इस मानसिकता को भी हमको हटाना है और इससे लड़ना है। इस बात को हमको ध्यान में रखना चाहिए। কংগ্রেসের দ্বিচারিতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কংগ্রেসের দ্বিচারিতা, সমস্যাটা হচ্ছে যে মানে উনি হয়তো ইংরেজি পড়তে পারেন না। আজ অবধি রাহুল গান্ধী এইসব ব্যাপার নিয়ে, ইনক্লুডিং 19 জুলাই, 31 অক্টোবর, সেইগুলোতে আছে। আমি সেই দিকে যাচ্ছি না, এবং সেটা টুইটতে গেলেই দেখা যাবে। গণতন্ত্র নিয়ে কথা বলছিলেন না? আচ্ছা, গণতন্ত্রের পীঠস্থান লোকসভাতে কোয়েশ্চেন আওয়ারটা নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একদম ঠিক বলেছেন যে এখানে জঙ্গলরাজ চলছে। এনসিআরবির ডেটাটা আমি একটু বলি। 2018 শেষ যেটা পাওয়া গেছে, তখন পর্যন্ত ভারতবর্ষের সব থেকে মানে ক্রাইম ইনফেস্টেড স্টেটগুলোর নাম হচ্ছে ইউপি, এমপি, মহারাষ্ট্র, এবং সেই 3টে জায়গাতেই সেই মুহূর্তে বিজেপির শাসন। ছেড়ে দিন, ভুলে যান, নাম বদলের কথা বলছিলেন। মমতা ব্যানার্জি তো বিজেপির ছাত্রী। নির্মল ভারত 2013 আমরা চালু করলাম, হয়ে গেল স্বচ্ছ ভারত। 2010 স্বাবলম্বন যোজনা করলাম, সেটা অটল পেনশন যোজনা হয়ে গেল। রাজীব আবাস যোজনা 2009 চালু করলাম, সর্দার প্যাটেল যোজনা হয়ে গেল। 2005 রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎকরণ আমরা চালু করলাম, দীনদয়াল উপাধ্যায় হয়ে গেল। আরে নামকরণ আর বিক্রি ছাড়া করেছেটা কি? এবার যদি মানে ফ্রাইং প্যান টু ফায়ার, এখানে শত্রুকে, এখানে মূল শত্রুকে কংগ্রেসের বিধানসভায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মানে সরকারের বিরুদ্ধে, এইটা তো আমার ক্লাস 5-এর মেয়ে, মানে আমার 5 বছরের মেয়েও জানে। কিন্তু প্রশ্নটা সেটা নয়, ভুলটা তুমি করলেও ভুল, নরেন্দ্র মোদী ভুল করলে ভুল না, তাতে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি? না দেখো, আমি তোমাকে 3-4টে বিষয় বলি যে যতদিন যাবে এই ধরনের চর্চা প্রচুর আসবে। সরকার বিরোধী উভয় পক্ষ থেকে অভিযোগ, পাল্টা অভিযোগ আসবে। কিন্তু তারপরে নির্ণায়ক 3-4টে বিষয় তোমায় বলছি। একটা বিষয় হলো যে বিজেপি বা তৃণমূল দুটো দলেরই কিন্তু ভাঙন অপেক্ষা করছে। ফলে আমি মনে করি যে নদীর এপার ভেঙে ওপার কিভাবে গড়ে ওঠে, বিজেপি এবং তৃণমূল দুটো দলেরই ভাঙন, ওপার কি করে গড়ে ওঠে, সেইটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে আমি বলছি নির্বাচনী, তার মানে দল ভাঙা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই 21-এর নির্বাচনে হতে যাচ্ছে। 1, 2, এতদিন পর্যন্ত আমরা সংখ্যালঘুর মেরুকরণ নিয়ে রাজনীতি চর্চা করেছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠের যে মেরুকরণ হতে পারে সেইটা কিন্তু আমরা সেইভাবে আগে কখনো গুরুত্ব দিইনি। 19-এর নির্বাচন পরিষ্কার করে দেখালো যে সংখ্যাগরিষ্ঠেরও একটা মেরুকরণ ঘটা সম্ভব পশ্চিমবাংলার মতন রাজ্যে, যেটা কখনো ভাবিনি আমরা, সেটা হয়েছে, এটা ফ্যাক্ট। এবং থার্ড যে বিষয়টা দেখো, শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিকিউরিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবাংলার নির্বাচন মানে হিংসা, হানাহানি, ভোট না দিতে দেওয়া, অবাধে ভোট দেওয়া, খুব সেই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই তো হবে। তুমি যুক্ত না করো
তাহলে মানে তোমার আলোচনাটা কেবলমাত্র তরজায় থেকে যাবে। মানে আরো গভীরভাবে যদি যেতে চাই তাহলে বলতে হবে যে নিরাপত্তাও একটা গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি। কারণ বাম কংগ্রেস জোটেই আস্থা সনিয়ার, এই প্রশ্ন উঠছে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি ঘিরে, এবং এ রাজ্যে সত্যি জঙ্গলরাজ। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। গত কয়েক বছর ধরে এ রাজ্যে জঙ্গলরাজের অভিযোগ তুলতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার সিপিএম এর আমল তুলে এনেছেন এবং বলেছেন সিপিএম এর আমলও এর থেকে ভালো ছিল। শতরূপ ঘোষ, এখানেও একটা অদ্ভুত সমীকরণ। সিপিএম এর আমল তো নিঃসন্দেহে এর থেকে ভালো ছিল, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে, আর ওনারা যেটা বলছেন জঙ্গলরাজ, ঠিক বলেছেন তো, জঙ্গলরাজ তো পশ্চিমবাংলায় চলছে, কিন্তু কথাটা হচ্ছে পশ্চিমবাংলাকে জঙ্গলরাজ থেকে উদ্ধার করবে কে? সেই অপদার্থ ক্যাবলাকান্তগুলো, যারা রিয়া চক্রবর্তীর বাড়িতে 50 গ্রাম গাঁজা পেতে পারে আর 400 কেজি আরডিএস করতে পুলওয়ামায় আসলো, 1.5 বছরে খুঁজে পেল না, আমাদের এতজন জওয়ান শহীদ হয়ে গেল, তারা জঙ্গলরাজের বিরুদ্ধে লড়বে? উত্তরপ্রদেশে ওনাদের মডেল রাজ্য, প্রতি 14 ঘন্টায় একটা করে ধর্ষণের ঘটনা ঘটে উত্তরপ্রদেশে, প্রতি 14 ঘন্টায়, ওনাদের দেওয়া, ওদের কেন্দ্র সরকারের হিসেব। আমি আজকের একটা ঘটনা বলছি, এই যে আনএমপ্লয়মেন্ট ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, আজকে ত্রিপুরার একজন মন্ত্রীর ভিডিও, এর আগে আপনারা জানেন ত্রিপুরাতে 1.5 লাখ শিক্ষককে ছাঁটাই করা হয়েছে, সরকারি স্কুলের শিক্ষক। ত্রিপুরার মন্ত্রী বলছেন যে আজকাল শুয়োর পরিপালনে হচ্ছে ভালো টাকা আছে, শিক্ষিত ছেলেপুলেরা এখন আদালতে ছুটছে শিক্ষকতা চাকরি ফেরত পাওয়ার জন্য, সব করে দরকার নেই, প্রতিপালন করে। ওনার দীর্ঘ আমাকে বাকি কথা জাস্ট কয়েক মিনিট, এক মিনিট এটা ইয়ে করবেন না। শুয়োর প্রতিপালন করুক শিক্ষিত যুবকেরা, তাতে অন্য সংস্থান হবে, এরা পশ্চিমবাংলায় গভর্নেন্স দেবে। এবং আমার শেষ, আমি একটা কথা বলছি, কুণালদার সঙ্গে প্রণয়দার তর্কাতর্কিটা আমার দেখতে খুব ভালো লাগছিল। কুণালদা বলছেন যে আপনারা আজকে কথা বলছেন, সেদিন তো উল্টো বলেছিলেন, প্রণয়দা কুণালদাকে একই কথা বলছেন, কিন্তু আমরা বামপন্থীরা কিন্তু সেদিনও যা বলেছিলাম আজকেও তাই বলেছি, যে সারদা নারদার মামলায় প্রত্যেকজন অপরাধী, সে তৃণমূলে থাক, সে বিজেপিতে থাক, তাকে জেলে থাকতে হবে। আর সেখানে আমার লাস্ট শব্দ হচ্ছে, আমার আরো ভালো লাগলো যখন কুণালদা প্রণয়দাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বললেন যে ক্ষমতা থাকলে সিবিআইকে বলুন না গ্রেপ্তার করতে, কেন কুণালদাও জানেন সিবিআইয়ের সঙ্গে যেখানে যা কথা হওয়ার কথা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যে তৃণমূলে থাকে থাকুক, বিজেপিতে থাকে থাকুক। শতরূপ ঘোষ একটা কথা বলেছেন যে কে মুক্তি দেবে পশ্চিমবঙ্গের মানুষকে, সেই মোদি, আপনাদের মধ্যে থেকে কেউ নন, কারণ কেন্দ্রীয় প্রকল্পগুলো প্রচার করতে বলেছেন বারবার করে জেপি নাড্ডা, তার মানে মোদি ছাড়া কেউ নেই। দেখুন, 2011 সালে বামফ্রন্ট সরকারের একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা হচ্ছে বামফ্রন্টের বিকল্প হচ্ছে উন্নততর বামফ্রন্ট। 2011 সালের পরে সত্যিকারে আমরা পশ্চিমবঙ্গে একটা উন্নততর বামফ্রন্ট সরকার দেখতে পাচ্ছি। বামফ্রন্ট যেখানে ছেড়ে গেছিল সেই জায়গা থেকে আরো উন্নতি নিয়ে গেছে। ওটা 2006 স্লোগান ছিল এবং সেই স্লোগানের ভিত্তিতে মানুষ আমাদের জিতিয়েছিলেন। কোনো কর্মী খুন হচ্ছে না, শতরূপদের কোনো কর্মী খুন হচ্ছে না। কি বলছেন, আমাদের কর্মী খুন হচ্ছে না? আরে জঙ্গল পরোক্ষভাবে তারা কর্মীও খুন হচ্ছে, সেখানে আপনাদের দলের নাম জড়াচ্ছে। এই বিষ্ণুপুরে দুপুর 11টার সময় একজন মহিলা কর্মীকে খুন করা হলো। আরে যে খুন করলো সে তো কালকে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে পোস্ট দেবে আপনাদের অফিসে। তারা মমতা ব্যানার্জির ব্যাকআপ দিচ্ছে, মমতা ব্যানার্জি আপনাদের কর্মীকে আজকে যে খুন করলো, সেই জন্য তারা থাকুক। যে তৃণমূল নেতা আপনাদের কর্মীকে আজকে খুন করলো, সেই তৃণমূল নেতা তো কালকে বিজেপি পার্টি, তৃণমূলেরও দাবি তৃণমূল নেতারা খুন হচ্ছেন, বিজেপিরও দাবি বিজেপি নেতারা খুন হচ্ছেন। আসছি প্রণয়দা, আপনি জানেন আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে এটা একটা এস্টাবলিশ রিয়েলিটি। আজকে যাকে আমরা ক্যামেরার সামনে ঘুষ খেতে দেখবো, কালকে থেকে বিজেপির পার্টি অফিসে ক্যামেরা, কুণালদার বিরুদ্ধে অভিযোগ, কুণালদার বিরুদ্ধে অভিযোগ। আমি একটু বলে নিই যে বিজেপিতে যেমন তৃণমূল থেকে 2-4 জন গেছেন, তারা এখন রাজারপাট দিয়েছেন, তেমনি বামপন্থী শিবির থেকেও কিন্তু বিজেপিতে গিয়েছেন। আমি ওর মধ্যে এখন ঢুকছি না। জঙ্গলরাজ নিয়ে শতরূপ যেটা বলেছেন, যেটা অভিষেক বললো যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলি এগিয়ে, এটা তো একদম ফ্যাক্ট। কিন্তু যেটা তৃণমূল এবং বামফ্রন্ট জমানার যেটা একটা তুলনা শতরূপ আনলো, আমি খুব বিস্তারিত আলোচনার এখানে সময়ের অবকাশ নেই। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল একটা জায়গায় সত্যিই বামফ্রন্ট জমানার থেকে পিছিয়ে। তার কারণ মরিচঝাঁপি থেকে সাঁইবাড়ি আর ইদানিংকালের নেতাই থেকে বিজন সেতুতে আনন্দমার্গী হত্যা, একটি গণহত্যাও তৃণমূল জমানায় এখনো করে উঠতে পারেনি। আর যদি তখনকার দিনে এই ফেসবুক মোবাইল ক্যামেরা থাকতো, তাহলে হয়তো বিজন সেতুর উপরে 17 জন সরাসরি সম্প্রচারের একটা জায়গা থাকতো। ফলে 10 বছর সরকারে থাকলো,
কুণালদা 10 বছর সরকারে থাকলো, ফাইল টাইল সব লোপাট হয়ে গেছে, হয় নাকি? আপনারা আমাদের সময় শেষ। অভিষেক, সিপিএম নেতাদের ছাড়লে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। বাম কংগ্রেস জোট, আমার লাস্ট প্রশ্ন, বাম কংগ্রেস জোট কি আশা দেখাতে পারে কোনোভাবে? বাম কংগ্রেস জোট যে আশা দেখাবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার যেটা সব থেকে দুর্ভাগ্য লাগলো, কেন আশা দেখাবে তার কারণটা হচ্ছে যে কুণালদা বললেন আমাদের লোক মারা যাচ্ছে, প্রণয়দা বললো আমাদের লোক মারা যাচ্ছে, দিনের শেষে কেউ বললো না যে বাংলার লোক মারা যাচ্ছে। এইটা বিশ্বনাথ 30 সেকেন্ড 2016 সালে বাম কংগ্রেস জোট করে মুখ থুবড়ে পড়েছিল, আবার বাম কংগ্রেস জোট কি হবে বিশ্বনাথ? দেখো 30 সেকেন্ড একটু যদি আমায় সময় দাও, পোলারাইজেশনের রাজনীতিটা এমন একটা না, মানে এমন একটা আগুন, যে আগুনের মধ্যে একবার যদি আগুন লাগে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। ফলে বাম কংগ্রেসের ডেফিনেটলি একটা বিকল্প রাজনীতি আছে। মুসলমান বা হিন্দু রাজনীতির বাইরেও লিবারাল ডেমোক্রেসির জায়গাতে বাম কংগ্রেসের প্রাসঙ্গিকতা আদর্শগত জায়গা থেকে ডেফিনেটলি আছে, কিন্তু এই মুহূর্তে ভোটাররা সেই আদর্শে আকৃষ্ট হয়ে বাম কংগ্রেসে চলে যাবে, অন্তত গ্রাউন্ড রিয়ালিটি আমার তা মনে হচ্ছে না। ফলে পোলারাইজেশনের রাজনীতির ভিত্তিতে, হিন্দু মুসলমানের রাজনীতির ভিত্তিতে নির্ধারণ হবে কে সরকার গঠন করবে। রাজনৈতিক মেরুকরণ একেবারে স্পষ্ট, সেই কারণে বিশ্বনাথদার বক্তব্য বাম কংগ্রেস জোটকে সেরকম ভাবে বিকল্প হিসেবে নিতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না মানুষ। 21-এর ভোটের আগে এই তর্ক বিতর্ক চলবে, এবং ভাঙনের কথা বললেন বিশ্বনাথ চক্রবর্তী, সেই ভাঙনও কি আমরা লক্ষ্য করব? এই প্রশ্ন রেখে শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। সঙ্গে থাকুন।